হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কিউরেটরের নতুন আরেকটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি সিফাত ভাইয়া। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি 100 মিলিলিটার N/10 সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুত করতে কত গ্রাম Na2CO3 লাগবে। তো দেখো, N/10 সোডিয়াম কার্বনের দ্রবণ বলতে 0.1 নর্মাল দ্রবণকে বোঝায়। এখানে নর্মালিটি এন হলো দ্রবণে প্রতি লিটার দ্রবণের প্রতি সমতুল্য পরিমাণ দ্রবের সংখ্যা। সমতুল্য ওজন বা ইকুইভ্যালেন্ট ওয়েট কি? এটা হচ্ছে যে পরিমাণ পদার্থ ও 1 মোল হাইড্রোজেন প্লাস বা ওএস আয়নের সাথে বিক্রিয়া করতে পারে। তো ফার্স্ট স্টেপ হচ্ছে Na2CO3 এর সমতুল্য ওজন নির্ণয় করা লাগবে। তো Na2CO3 বা সোডিয়াম কার্বনেটের আণবিক ভর দেখো কত, 106 গ্রাম। তো সোডিয়াম কার্বনেটের একটি অণুতে সোডিয়াম আয়ন Na প্লাস এবং কার্বনেট আয়ন CO3 2 থাকে। একে সমতুল্য ওজনে রূপান্তর করতে অণু ওজনকে কার্বনেট আয়নের চার্জ দ্বারা ভাগ করা লাগবে। এখানে চার্জ কত, 2। তো 106/2 সমান কত, 53 গ্রাম। তো 1 লিটার N/10 দ্রবণ প্রস্তুত করতে হলে আমাদের কী করতে হবে? এক নর্মাল দ্রবণে 53 গ্রাম দ্রবীভূত থাকলে N/10 বা 0.1 N বা নর্মাল দ্রবণে 53/10 ইকুয়াল টু 5.3 গ্রাম সোডিয়াম কার্বনেট প্রয়োজন। কিন্তু এখানে আমাদের কী বের করা লাগবে? 100 মিলিলিটার বা 0.1 লিটার দ্রবণে প্রস্তুত করা লাগবে। এখন প্রয়োজনীয় পরিমাণ কীভাবে বের হবে? 5.3 আমরা যে পেলাম ওটার সাথে কি 0.1 লিটার গুণ করে দিলেই আমরা সঠিক উত্তরটি পেয়ে যাচ্ছি। সঠিক উত্তর হচ্ছে 5.3 গ্রাম। তাই 100 মিলিলিটার দ্রবণে N/10 সোডিয়াম কার্বনের দ্রবণ প্রস্তুত করতে 0.53 গ্রাম Na2CO3 প্রয়োজন। তারপরে প্রশ্ন দেখো, ক্ষার ধাতু। ক্ষার ধাতুর বিকল্প হিসেবে আমরা কি কি বলতে পারি? তো দেখো, ক্ষার ধাতু হচ্ছে কি, ক্ষার ধাতু বলতে গ্রুপ 1-এর মৌল যেগুলো আছে ওগুলোকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। গ্রুপ 1-এর মৌলগুলো কি কি? দেখো, এটা আমরা একটা সহজ ছন্দ বা টেকনিকগুলো এর মধ্যে মনে রাখতে পারি। তো দেখো, লিনাকে রবি ছুঁয়ে ফেলেছে। এখানে লিথিয়াম, সোডিয়াম Na, পটাশিয়াম K, রুবিডিয়াম ছুঁয়ে ফেলেছে সিজিয়াম, ফেলেছেতে ফ্রান্সিয়াম। এটার মাধ্যমে আমরা মনে রাখতে পারি যে অতি তীব্র ক্ষার ধাতুগুলো হচ্ছে কি গ্রুপ 1-এ অবস্থিত। এগুলো আমরা এই শর্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি। তারপর দেখো, ক্ষার ধাতুর বৈশিষ্ট্য কী কী আছে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে জারণ ক্ষমতা। ক্ষার ধাতু কি খুবই শক্তিশালী জারক পদার্থ। এরা খুব সহজে ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আয়ন ক্যাটায়ন তৈরি করে। উদাহরণস্বরূপ সোডিয়াম কি করে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অক্সাইড তৈরি করে। তারপরে কি জলের সাথে বিক্রিয়া করে। তো ক্ষার ধাতু জলের সাথে খুব দ্রুত এবং তীব্রভাবে বিক্রিয়া করে, যার ফলে হাইড্রোজেন গ্যাস এবং ক্ষারীয় দ্রবণ তৈরি হয়। আরেকটা ক্ষমতা আছে দেখো, অনাদ্রকারী ক্ষমতা। ক্ষার ধাতু খুবই শক্তিশালী অনাদ্রকারী পদার্থ, যার অর্থ তারা জল শোষণ করে এবং আর্দ্রতা কমাতে সাহায্য করে। তাই আমরা বলতে পারি ক্ষার ধাতুকে অতি তীব্র জারক পদার্থ হিসেবে বিবেচনা করা হয়, কারণ তারা দ্রুত এবং শক্তিশালীভাবে জারণ বিক্রিয়া করে। তো আমাদের সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে উত্তর এ, অতি তীব্র জারক পদার্থ। তারপরের প্রশ্নে আমরা যাই, বিজারণ প্রক্রিয়া কোনটি ঘটে না? তো বিজারণ প্রক্রিয়া কি? এটি হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি পদার্থ ইলেকট্রন গ্রহণ করে। এটি বিজারণ প্রক্রিয়ার বিপরীত। তো বিজারণের বৈশিষ্ট্য কি দেখো, ইলেকট্রন গ্রহণ করবে। বিজারণের সময় কি কোনো পদার্থ ইলেকট্রন যুক্ত হবে। এখানে Fe3 থেকে Fe2+ হবে। তারপরে দেখো, অক্সিজেন কি অপসারণ করবে? বিজারণের সময় অক্সিজেনের অপসারণ ঘটে। উদাহরণ হিসেবে দেখো, CuO, কপার কিউপ্রিক অক্সাইড প্লাস হাইড্রোজেন, কি কপার প্লাস পানি উৎপন্ন হচ্ছে। এখানে কি অক্সিজেনটা কি অপসারিত হচ্ছে। তারপরে দেখো, হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। বিজারণ প্রক্রিয়ায় কোনো পদার্থের সাথে হাইড্রোজেন যুক্ত হয়, যেমন N2+3H2 সমান কি 2NH3। তেমনি এটি কি করে? তড়িৎ ধনাত্মক পরমাণুর মূলকের সংযোজন হিসেবেও কাজ করে। বিজারণে পদার্থটি ধনাত্মক চার্জযুক্ত পরমাণু যুক্ত হতে পারে, যেমন হাইড্রোজেন আয়ন প্লাস গ্রহণ করা। বিজারণের সাথে যোজ্যতার সম্পর্ক কি? এটা একটু ইম্পর্টেন্ট, ভালো করে দেখো। মৌলের যোজ্যতা বৃদ্ধি মানে হচ্ছে পদার্থের অক্সিডেশন সংখ্যা বৃদ্ধি পাওয়া, যা সাধারণত জারণ প্রক্রিয়ার সাথে ঘটে, বিজারণের সাথে নয়। তাই যোজ্যতা বৃদ্ধি বিজারণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য নয়। তো সঠিক উত্তর দেখো, সঠিক উত্তরটি কি? মৌলের যোজ্যতা বৃদ্ধি। তারপরে যাই,
0.1 মোল NaOH প্রস্তুত করতে 500 গ্রাম পানিতে কত গ্রাম বিশুদ্ধ NaOH দ্রবীভূত করতে হবে? তো উত্তর দেখো, মোলারিটি হলো দ্রবণের প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। তো NaOH এর মোলের ওজন কত? 40 গ্রাম। তারপরে কি, যেহেতু 1 লিটারে আছে, তো 1 লিটার এবং 0.1 মোল NaOH দ্রবণ প্রস্তুত করতে আমাদের কী করা লাগবে? তো এখানে দেওয়া আছে মোলারিটি 1 লিটার দ্রবণ এবং 0.1 মোল, 1 লিটার এবং 0.1 মোল দ্রবণে 0.1 মোল NaOH থাকবে। তাই 0.1 মোল NaOH সমান কি 0.1 ইন্টু আণবিক ভর দিয়ে গুণ করবো, সমান কি 4 গ্রাম NaOH প্রয়োজন। তারপরে স্টেপ হচ্ছে যেহেতু এখানে দেওয়া আছে 500 গ্রাম প্রায় 5 লিটার পানির জন্য, তো আমরা 5 লিটার দ্রবণের জন্য প্রয়োজনীয় NaOH 4 ইন্টু 5 সমান কি 20 গ্রাম। তাই 500 গ্রাম বা 5 লিটার পানিতে 0.1 মোল NaOH দ্রবণ তৈরি করতে আমাদের 20 গ্রাম NaOH প্রয়োজন। সঠিক উত্তর দেখো, সঠিক উত্তর সি 20 গ্রাম। তারপরে 4 নম্বর দেখো, 0.1 মোল NaOH প্রস্তুত করতে 5000 গ্রাম পানি বা 5 লিটার পানিতে কত গ্রাম বিশুদ্ধ NaOH দ্রবীভূত করতে হবে? ব্যাখ্যাটা দেখো, মোলারিটি হলো প্রতি মোল, তোমরা সবাই জানো মোলারিটি হলো প্রতি লিটার দ্রবণের মধ্যে দ্রবীভূত দ্রবের মোল সংখ্যা। এক্ষেত্রে 0.1 মোল NaOH দ্রবণ প্রস্তুত করতে হবে। তো দেখো, এখানে আমরা প্রথমে আণবিক ভর বের করা লাগবে, যেটা 40 গ্রাম। তারপরে কি, আমরা 1 লিটারের সাথে যে দুঃখিত আণবিক ভরের সাথে যে মোল সংখ্যাটা সেটা গুণ করবো, সুতরাং আমরা 4 গ্রাম NaOH পেয়ে যাচ্ছি। তারপর 5 লিটার বা 500 গ্রাম পানির জন্য করতে হবে, সেটা আবার গুণ করতে হবে, তোমাকে দেখতে হচ্ছে 50 গ্রাম, সেম আগের ম্যাথের মতোই। তো ফ্লোরিন পরমাণুর ব্যাসার্ধ কত? এখানে একটা জিনিস জানার আছে, ধরো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস পরমাণু, এগুলো হচ্ছে কক্ষপথ, আর এগুলো হচ্ছে কি ইলেকট্রন। পরমাণুর ব্যাসার্ধ কি? পরমাণুর ব্যাসার্ধ হচ্ছে কেন্দ্র থেকে এই বহিস্তরের যে ইলেকট্রনটা আছে সেটার যে দূরত্ব, সেটাকে কি বলা হয়? পরমাণুর ব্যাসার্ধ। হচ্ছে কি পরমাণুর ব্যাসার্ধ। তো দেখো, ফ্লোরিন পরমাণু কি খুব ছোট, এটি সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ মৌলগুলোর মধ্যে একটি। এটি জারণ বিক্রিয়ায় খুব সক্রিয় এবং অন্যান্য মৌল থেকে ইলেকট্রন কেড়ে নেয়। পরমাণুর ব্যাসার্ধ কি, একটু আগে বলেছিলাম, পরমাণুর ব্যাসার্ধ হলো পরমাণুর কেন্দ্র থেকে বাইরের ইলেকট্রন পর্যন্ত দূরত্ব। ফ্লোরিনের ক্ষেত্রে এটি 0.72 ন্যানোমিটার বা 72 পিকোমিটার হয়ে থাকে। ইলেকট্রোনেগেটিভ বা ছোট নেগেটিভিটি বা ছোট ব্যাসার্ধের কারণে ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি 3.98 এর চেয়ে বেশি, যা এটিকে শক্তিশালী জারণকারী পদার্থে পরিণত করে। ফ্লোরিনের এই ছোট এবং উচ্চ ইলেকট্রোনেগেটিভিটির কারণে এটিকে রাসায়নিক বিক্রিয়ায় অত্যন্ত সক্রিয় করে তোলে। তো আমাদের সঠিক উত্তরটা কি? উত্তর হচ্ছে বি। তারপরে দেখো, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যা ওই মৌলের কি জারণ সংখ্যা, সবাই জানি, নিচে ব্যাখ্যা আছে দেখতে পাবো। তারপরে দেখো, তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের টাইট্রেশনের নির্দেশক হিসাবে ব্যবহার উপযোগী কোনটি? মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন। এখানে উত্তর কি? সবকটি। অ্যাসিড ক্ষারের টাইট্রেশনে পিএইচ পরিবর্তনের জন্য উপযুক্ত নির্দেশক নির্বাচন করা হয়। তীব্র অ্যাসিড ও তীব্র ক্ষারের ক্ষেত্রে টাইট্রেশনে বিভিন্ন নির্দেশক ব্যবহার করা যায়, যেমন মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, এগুলো। কিন্তু ফেনফথ্যালিন কি ক্ষারের ক্ষেত্রে ইউজ হয়। তো দেখতে হচ্ছে প্রথম দুটা মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড অ্যাসিডিক মাধ্যমে, আর মিথাইল রেডও কি অ্যাসিডিক মাধ্যমে, কিন্তু ফেনফথ্যালিন হচ্ছে কি ক্ষারে, ক্ষার, আর উপরেগুলো কি অ্যাসিডিক মাধ্যম। তো পরেরটা দেখো, নিচের কোনটি গ্যাসিয়াস অক্সিডাইজিং এজেন্ট বা জারণকারী পদার্থ? মানে কি গ্যাসীয় জারণকারী পদার্থ। তো এটা কি O3 বা ওজোন। ওজোন একটি শক্তিশালী জারণকারী পদার্থ, এটি গ্যাসীয় অবস্থায় পাওয়া যায়, যেটা কি আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায় সর্বোচ্চ স্তরে। তো অন্যান্য পদার্থ থেকে ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন পরমাণু অক্সিজেন পরমাণু তৈরি করে, যা জারণ ক্রিয়া তৈরি করতে সক্ষম। তো ব্যাখ্যা দেখে নিবা, আমি আর সবটা পড়ছি না যেহেতু টাইম নষ্ট হচ্ছে। তো 500 ml এবং 0.5 মোলার NaOH দ্রবণ থেকে কত ml 0.1 মোল
NaOH দ্রবণ প্রস্তুত করা যায়। তোমরা দেখতে পাচ্ছ 2500 ml, নিচে আমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছি, ইজি একটা ম্যাথ, দেখলেই পারবা। তারপরে দেখো কোনটিতে সবচেয়ে বেশি সংখ্যক অণু আছে। তো এটা আমাদের কি প্রত্যেকটা জিনিস আমরা করে করে দেখবো। চলো, একটি নির্দিষ্ট ভরের মধ্যে কত অণু আছে তা নির্ণয় করার জন্য প্রথমে মোলের ধারণা ব্যবহার করা হয়। তো এক মোল পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক মান কত? 6.022 ইন্টু 10⁻23 অণু। তো প্রথম গ্যাসের মোল সংখ্যা নির্ণয় করা যাক। প্রথমে কি আছে? NO2। তো 16 গ্রাম NO2 এর মোলার গ্যাস কত? মোলার মাস বা আণবিক ভর কত? 46 গ্রাম পার মোল। তো 7 গ্রাম NO2 এর মাস কত? 28 গ্রাম পার মোল। তো এমনি তোমরা ব্যাখ্যা দেখতে পাচ্ছ। প্রতি 2 মোলের থাকা অণুর সংখ্যা 1 মোল H2O ইকুয়াল টু 6.022 ইন্টু 10⁻23 অণু। তো দেখে নাও, সুতরাং 2 গ্রাম H2O গ্যাসের সবচেয়ে বেশি অণু থাকে। তো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির মোলার ঘনত্ব কত হবে? 55.56 গ্রাম। তো দেখো সর্বোচ্চ জারণ সংখ্যা কোনটি? তো জারণ সংখ্যা কি? জারণ সংখ্যা হচ্ছে একটি মৌল বা পরমাণু তার যৌগে থাকা অবস্থায় কত ইলেকট্রন হারায় বা গ্রহণ করে তার নির্দেশক। তো ক্রোমিয়াম দেখো, ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত? +6। ম্যাঙ্গানিজের +7। আয়রনের কত? +3। স্ক্যান্ডিয়ামেরও +3। সঠিক উত্তর +7। দেখি ম্যাঙ্গানিজ। তারপরে দেখো ব্যাখ্যা করে নিবা। 1 মোল সালফিউরিক অ্যাসিডের সমতুল্য দ্রবণ দেখি 2N সলিউশন দ্রবণ, নিচে ব্যাখ্যা দেখতে পাচ্ছ। তো পরিমাণের SI একক কোনটি? বলো তো তোমরা কোনটি? মোল। তো SI একক হলো পরিমাপের আন্তর্জাতিক মান যা বিভিন্ন শারীরিক পরিমাণের নির্ধারণ করে। তো 15 নম্বর দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম, দুঃখিত 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 5.85 গ্রাম NaCl দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি কত? ব্যাখ্যাটা দেখো। মোলারিটি হলো দ্রবণের প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা। সুতরাং কত? C। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 সেন্টিমিটার কিউব দ্রবণে 5.85 গ্রাম NaCl দ্রবীভূত আছে। দ্রবণটির মোলারিটি কত? তো এটার সঠিক উত্তর C। নিচে ব্যাখ্যা আছে দেখতে পাবো। কোনটি নিউক্লিয়ার জ্বালানি? তো নিউক্লিয়ার আমরা কি নিউক্লিয়ার জ্বালানি হিসেবে কি ইউজ করি? ইউরেনিয়াম 238 সি। তো ব্যাখ্যা হিসেবে তোমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার জ্বালানি হলো সেই সমস্ত পদার্থ যা পারমাণবিক বিভাজন বা পারমাণবিক সংমিশ্রণ প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে। তো ইউরেনিয়াম 238 একটি প্রধান নিউক্লিয়ার জ্বালানি যা পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়। এটি সরাসরি বিভাজন প্রক্রিয়ায় ঘটায় না, তবে নিউট্রন শোষণ করে প্লুটোনিয়াম 239 তৈরি করে, যা বিভাজন প্রক্রিয়া ঘটাতে সক্ষম। অন্যান্য বিকল্প হিসেবে হাইড্রোজেন বা একটি আইসোটোপ ডিউটেরিয়াম নিউক্লিয়ার সংশ্লেষণে ব্যবহৃত হয়, তবে প্রচলিত নিউক্লিয়ার জ্বালানি নয়। তেমনি সীসা নিউক্লিয়ার জ্বালানি নয়, এটি নিউক্লিয়ার বিক্রিয়ার শিল্ডিং হিসেবে ব্যবহৃত হয়। তাই নিউক্লিয়ার জ্বালানি হিসেবে সবচেয়ে উপযুক্ত হচ্ছে ইউরেনিয়াম 238। নিচে কোনটি রাসায়নিক পরিবর্তন? পানি থেকে বরফ, এটা স্টেজ চেঞ্জ হচ্ছে, এটা রাসায়নিক পরিবর্তন না। তেলে জলে মিশ্রণ মিশ্রিত হচ্ছে না, এটাও না। লবণ পানিতে দ্রবণ, এটাও জাস্ট মিশ্রিত হচ্ছে, এটাও না। দুধ থেকে দই হওয়া, এটা কি ফার্মেন্টেশন প্রক্রিয়া, মানে কি রাসায়নিক প্রক্রিয়া হচ্ছে, তো এটা কি সঠিক উত্তর। আর এটাও কি একটা স্টেট চেঞ্জ। দুধ থেকে দই হওয়া হচ্ছে কি রাসায়নিক পরিবর্তন। H2O2 বিক্রিয়ায় কোন পদার্থ গঠিত হয়? H2O2 আমরা সহজেই জানো, নিচে ব্যাখ্যা আছে দেখতে নিন। তো 19 নম্বর প্রশ্ন দেখো, স্থির অবস্থা তত্ত্ব অনুযায়ী পৃথিবী কেমন? আদিকালের সৃষ্টি হয়েছে এবং ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, বিশাল বিস্ফোরণের ফলে সৃষ্টি হচ্ছে, অনন্তকাল ধরে একই রকম আছে, একই সময় সৃষ্টি হয়েছে এবং একই থাকবে, স্থির পরিবর্তন হয় না। ওটা কি স্থির স্থির অনন্তকাল ধরে একই রকম আছে। ব্যাখ্যা হিসেবে দেখো, স্থির অবস্থা তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের গঠন ও আকার এবং ঘনত্ব অনন্তকাল ধরে একই থাকে। মূল ধারণা হিসাবে এই তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের কোনো শুরু বা শেষ নেই, এটি সবসময় একই রকম ছিল এবং থাকবে। মহাবিশ্বের সম্প্রসারণের সাথে সাথে
নতুন নতুন ম্যাটার সৃষ্টি হয় যা মহাবিশ্বের গড় ঘনত্ব অপরিবর্তিত রাখে। কিন্তু এটা বিগ ব্যাং থিওরির সাথে পার্থক্য আছে। কি পার্থক্য? বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বের একটি নির্দিষ্ট সূচনা লগ্ন ছিল, যেটাকে বলা হয় সিঙ্গুলারিটি। একটা নির্দিষ্ট জায়গায় সমস্ত ভর কেন্দ্রীভূত ছিল এবং একটি বিগ ব্যাং বা বিশাল বিস্ফোরণের মাধ্যমে সবগুলো একে ছড়িয়ে পড়ছে এবং ক্রমাগত প্রসারিত হচ্ছে, এবং এখনও এটা আলোর গতির চেয়েও বেশি গতিতে প্রসারিত হচ্ছে। তো বিজ্ঞানীরা এটা দাবি করে যে আমরা যদি অমরও হয়ে যাই তবুও আমরা কখনো মহাবিশ্বের সর্বশেষ সীমায় যেতে পারবো না, কারণ ওটা কি আলোর গতির চেয়েও বেশি গতিতে প্রসারিত হচ্ছে এবং আমাদের আলোর চেয়ে বেশি স্পিডে কিন্তু আমাদের অ্যাচিভ করা সম্ভব না। তো দেখো পরের প্রশ্ন, কোনটি ক্ষারীয় অক্সাইড? এটা মুখস্থ। দেখো কোনটি ক্ষারীয় অক্সাইড? সঠিক উত্তর DNA2O। এই যে ব্যাখ্যা দেখতে পাচ্ছ। তো এই ছিল আজকের ক্লাস। আমাদের সাথে আমি ছিলাম সিফাত ভাইয়া। প্রশ্নগুলো দেখে নিবা এবং খাতায় ম্যাথগুলো করা ট্রাই করবা, তাহলে কি হবে, আমাদের ম্যাথগুলো মনে থাকবে এবং পরীক্ষায় আসলে আবার আনসার করতে দ্রুত সময় আনসার করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।